ডিবিসি আপডেট নিউজে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করবে ভারত। এক রাতেই 400 ড্রোন নিক্ষেপ করল রাশিয়া। রমজানে খুলে দেওয়া হচ্ছে তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়া মসজিদ। শত্রুর অস্ত্রে থাকা নিজেদের প্রযুক্তি এখন ঘুম হারামের কারণ ইউরোপে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রমজানে খুলে দেওয়া হচ্ছে তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়া মসজিদ। তুরস্কের স্থাপত্য শিল্পের অন্যান্য নিদর্শন ও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য সেলিমিয়া মসজিদ দীর্ঘ 4 বছরের ব্যাপক সংস্কারের কাজ শেষে আগামী রমজান মাসে মুসল্লিদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় এই দিরনে শহরে অবস্থিত ওই ঐতিহাসিক স্থাপনাটি 2021 সালের নভেম্বর মাসে বড় ধরনের সংস্কারের জন্য বন্ধ করা হয়েছিল। দীর্ঘ সময় পর স্থানীয় মুসল্লিদের এবং দেশ বিদেশের পর্যটকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংস্কার কাজের পাশাপাশি মসজিদের পার্শ্ববর্তী সিলিমিয়ে সংস্কারেও নতুন অঙ্গীকারে সাজানো হয়েছে, যা এই অঞ্চলের ধর্মীয় এবং পর্যটন পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। বিশ্বখ্যাত স্থপতি মিমার সিনানের কালজয়ী নকশা নিমিত্ত এই মসজিদের পরিদর্শনে প্রতি বছর গড়ে 10 লাখেরও বেশি দর্শনার্থীদের এদিরনে শহরে আসেন। সংস্কার প্রক্রিয়ায় অংশ হিসেবে মসজিদের ছাদে নতুন করে সীসার আবরণ দেওয়া হয়েছে। পাথরের দেয়ালগুলো মেরামত করা হয়েছে এবং 4টি আকাশচুম্বী মিনারের চারপাশ থেকে সংস্কার কাজের জন্য ব্যবহৃত মাচাগুলো অপসারণ করা হয়েছে। এছাড়া মসজিদের কাঠের তৈরি শৈল্পিক দরজা ও জানালাগুলোতেও অনেক নিপুণভাবে সংরক্ষণ এবং সংস্কার করা হয়েছে। গম্বুজের ভেতরে অলঙ্করণ ও কারুকাজ নিয়ে কিছু বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে সেসব কাজ সম্পূর্ণ করে মসজিদটিকে আর আদি ও গৌরবময় রূপে ফিরিয়ে আনা হয়েছে। এ ধরনের প্রাসাদিক মুপতি এরানাক আয়েশকো এই সিংহখন নিয়ে তার গভীর আবেগ প্রকাশ করে জানিয়েছে যে তার দীর্ঘ প্রতীক্ষার পর এই মসজিদ নিয়মিত নামাজ আদায়, জুমার খুতবা প্রদান এবং তারাবিহ নামাজের বিশেষ আমেজ ফিরে পেতে পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াত ও ধর্মীয় আলোচনার অত্যাধুনিক আবহ এই মসজিদে তৈরি হয়, তা উপভোগ করতে সবাই উদ্গ্রীব হয়ে আছেন। 1.5 বছর আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এই ঐতিহাসিক মসজিদে বড় জামাত নামাজ শুরুর স্বপ্ন দেখছিলেন, যা অবশেষে এবার রমজানে পূর্ণতা পেতে চলেছে। এবারে রমজানের মাসের প্রতিপাদ্য নির্ভর করা হয়েছে রমজান মসজিদ ও জীবন। এই উপলক্ষে সিনেমিয়ে স্কয়ারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পথদর্শী বুথ এবং বড় তাঁবু স্থাপন করা হয়েছে, যেখানে তুরস্কের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৈশিষ্ট্য তিথিরাও অংশ নেবেন। ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করে পুরো মসজিদকে প্রণাঙ্গনকে সুগন্ধি গোলাপ জলের দিয়ে ভৌত করে পরিচ্ছন্ন এবং পবিত্র করার কাজও সম্পন্ন হয়েছে। রমজানের প্রথম দিন থেকে মুসল্লিদের শৈলী উপভোগের পাশাপাশি তাদের ধর্মীয় আচার পালন করতে পারবেন। মূলত একটি অত্যাধুনিক এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের লক্ষ্যে এই প্রাচীন মসজিদকে নতুনভাবে বিশ্বসেরা সামনে তুলে ধরেছে তুরস্ক। এক রাতেই 400 ড্রোন নিক্ষেপ করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই রাশিয়া ও ইউক্রেনে একে অপরের ওপর বড় ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় দুই দেশেই বেশ কয়েকশো জন সাধারণ মানুষ আহত হয়েছেন। 16 ফেব্রুয়ারি রাতভর রাশিয়া প্রায় 400টি ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের দাবি, এর মধ্যে বেশিরভাগই তারা প্রতিহত করেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন 13টি স্থানে আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা এবং ডেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে। এর জবাব ইউক্রেনের রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায়। ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগার লক্ষ্য করেন হামলা করা হয় এতে একটি তেলের সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্রিমিয়াতেও ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই হামলার মধ্যেই জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলছে। যুদ্ধ শুরু 4 বছর পূর্ণ হতে চলেছে, তাই এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলোচনায় মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে নেতৃত্ব দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে আবুধাবিতে 2 দফা আলোচনা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এবারও প্রথম দিন তেমন অগ্রগতি হয়নি, আর দুই পক্ষই নিজেদের অবস্থান অনড় রয়েছে। আলোচনার আগে ট্রাম্প ইউক্রেনের দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ট্রাম্প শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলেছেন, রাশিয়াকে নয়। তিনি এটিকে অন্যায় বলে মনে করেন। জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন, বর্তমান যুদ্ধের অবস্থান যেখানে আছে সেখানে তা স্থির রাখা হোক, অর্থাৎ রাশিয়া যে জায়গাগুলো দখল করে আছে আপাতত তারা সেখানেই থাকবে, মাঝখানে একটি নিরপেক্ষ এলাকা থাকবে, সেখানে কোনো যুদ্ধ হবে না। তিনি স্থায়ী চুক্তির বদলে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি থেকে বেশি দূরত্ব দিচ্ছেন। সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করবে ভারত। বাংলাদেশের সঙ্গে এখনো গঙ্গার পানি চুক্তির কোনো আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। তবে বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পরই এ ব্যাপারে আলোচনা শুরু হয়ে বললে ইঙ্গিত দেয়া হয়েছে। গঙ্গার পানি বন্টন চুক্তি হলো ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদী একটি দ্বিপক্ষীয় চুক্তি। ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবছর ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হবে। শুক্রবার লোকসভায় তুলনামূলক কংগ্রেস সাংসদ মালা রায়ের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছে, এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা শুরু হয়নি। তবে তিনি বলেছেন, পানি ও শিল্পের জন্য পানির প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মতে নিয়েই বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করবে সরকার। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছিলেন, রাজ্যের মতামত না নিয়ে সরকার অন্যান্য চুক্তির পুনর্নবীকরণের পথে এগাচ্ছে। ভারত সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার আন্তঃ মন্ত্রণালয়ের আলোচনার অংশ নিয়ে তাদের মতামত জানিয়েছে। তারই ভিত্তিতে ভারত সরকার একটি খসড়াও তৈরি করেছেন। ২০২৫ সালে এর মার্চে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এবং বাংলাদেশের একটি যৌথ দল সহ কারিগরি দল গঙ্গার পানি প্রবাহ পর্যবেক্ষণ এবং ১৯৯৬ সালে চুক্তি নবায়নের জন্য কাঠামোগত অখণ্ডতা মূল্যায়নের জন্য ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেছে। শত্রুর হস্তে থাকা নিজেদের প্রযুক্তি এখন ঘুম হারামের কারণ ইউরোপে। নির্ভুল গতি নিয়ন্ত্রণের জন্য তৈরি অস্ট্রেলিয়ার একটি ক্ষুদ্র সেন্সর পৃথিবী জুড়ে এক বিশাল বিস্ময়কর প্রভাব সৃষ্টি করেছে। হংকংয়ের একটি কোম্পানির কাছে বিক্রি হওয়ার কিছু সময় পর সেটি ইউক্রেনে পাওয়া যায় একটি ড্রোনের ভেতরে। মূলত রাশিয়া থেকে উৎক্ষেপণ করা একটি দীর্ঘপাল্লার সামরিক ড্রোনের ভেতরে ছিল এই প্রযুক্তি। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে নিজেদের প্রযুক্তি নিয়ে নিজেরাই আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি বেশ চিন্তায় ফেলছে ইউরোপকে। এই আধুনিক প্রযুক্তি নির্ভর করে সেন্সরের যাত্রাপথ দেখার কিভাবে ইউরোপীয় পণ্য এখনও রাশিয়ার অস্ত্র ব্যবস্থায় যুক্ত হয়ে যাচ্ছে। ড্রোনটি ছিল ইরানি শাহেদ ১৩৬ এর রুশ সংস্করণ, যার নাম জেরান-২। ২০০২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার অগ্রাসর শুরুর পর রাশিয়া ইরানি সরদেহ প্রযুক্তি সংগ্রহ করে এবং জেরান-২ ব্যাপক উৎপাদনে বিনিয়োগ শুরু করে। এরপর থেকে এই বিস্ময়কর ড্রোনটি ইউক্রেনের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত সবচেয়ে ব্যাপক দীর্ঘপাল্লার মানববিহীন আকাশযান ইউএভি হয়ে উঠেছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা নথি সংগ্রহ করে এ নিয়ে বিস্তর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ইউক্রেনে পাওয়া একাধিক রুশ উৎপাদিত শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষের বিবরণ রয়েছে। নথিগুলো অনুযায়ী রুশ বা চীনা যন্ত্রাংশের পাশাপাশি জেরান-২ ড্রোনে আমেরিকান, ইউরোপীয়, জাপানি ও তাইওয়ানি নির্মাণের অসংখ্য উপাদান রয়েছে। উল্লেখযোগ্যভাবে এসব উপাদানের কিছু রাশিয়ার পূর্ণমাত্রার অগ্রসর শুরু ও দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ২০২৪ ও ২৫ সালে তৈরি। ডি-টাইড ও ওসিসিআরপি, পেপার ট্রাইল মিডিয়া, স্ট্যান্ডার্ড, দ্য টাইমস, দ্য আভারিশি টাইমস ও ইনফ্লোরিব্রের সঙ্গে যৌথভাবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট রুশ কাস্টমস রেকর্ড বিশ্লেষণ করেছে, যেখানে রাশিয়ার পাঠানো চালানোর তথ্য রয়েছে। পাশাপাশি তারা যোগাযোগ করেছে পশ্চিমা নির্মাতাদের সঙ্গে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষ, গোয়েন্দা কর্মকর্তা, সামরিক বিশেষজ্ঞ ও নিষেধাজ্ঞা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে সংবাদ মাধ্যমটি।